স্বাগতম বন্ধুরা, তোমাদের প্রিয় চ্যানেল তাহসিন বয়েজে। আমি তোমাদের সুমন। আজকের এই গল্পটি এমন এক অদ্ভুত সত্য নিয়ে তৈরি, যা তোমাদের চোখে জল এনে দেবে এবং মনে গভীর ছাপ ফেলে যাবে। আজকের গল্পের নাম পায়ের তলার ধুলো থেকে জীবনের সবচেয়ে বড় শক্তি। যাকে সে কখনো পায়ের ধুলো বলেও মনে করত না, সেই একদিন তার জীবনের সবচেয়ে বড় তাকত হয়ে উঠল। এক অহংকারী মেয়ের জীবন কিভাবে এক সাধারণ চাকরের কারণে পুরোপুরি বদলে গেল, এই গল্পে আছে প্রতিশোধ, ক্ষমা, ভালোবাসা আর মানবতার এক অসাধারণ মেলবন্ধন। গল্পটা শেষ পর্যন্ত দেখলে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। তো বন্ধুরা, গল্প শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ। যদি এই ধরনের হার্ট টাচিং মডেল স্টোরি তোমাদের ভালো লাগে, তাহলে এখনই তাহসিন বয়েজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে জানাও তুমি কোন জায়গা থেকে দেখছো। চলো তাহলে শুরু করি আজকের আবেগঘন গল্প। শহরের সবচেয়ে প্রভাবশালী ও ধনী ব্যবসায়ীদের মধ্যে অন্যতম গণ্য হতেন রাজেশ শর্মা। বিলাসবহুল বাংলো দূর থেকে দেখলেই যেন কোনো রাজপ্রাসাদের মতো ঝলমল করে উঠত। সেই বিলাসবহুল বাংলোতেই থাকত তাদের একমাত্র কন্যা আনিকা। সৌন্দর্য, অর্থ আর অহংকারের এমন অপূর্ব মিলবন্ধন হয়তো কোথাও দেখা যায় না। আনিকাকে ছোটবেলা থেকেই সবকিছু বিনা চেষ্টায় পেয়ে যেত, আর এটাই ছিল কারণ যে অন্যদের মূল্যায়ন করা তার কখনো শেখা হয়নি। সেই একই বাড়িতে একটি ছেলেও কাজ করত, বিক্রম। সাধারণ পোশাক পরা, শান্ত স্বভাবের এবং সবসময় নতমস্তক, যেন পৃথিবীর সমস্ত কষ্ট সে চুপচাপ মেনে নেওয়ার অভ্যাস করে তুলেছে। বিক্রম এই বাড়িতে একজন সাধারণ চাকরের মতোই দায়িত্ব পালন করত, কিন্তু তার চোখে এক অদ্ভুত গভীরতা লুকিয়ে থাকত, যেন সে কোনো বড় রহস্য আড়াল করে রেখেছে। আনিকার কাছে বিক্রম শুধুমাত্র একজন চাকর ছিল, তার বাইরে আর কিছুই না। বিক্রম, এই পানিটা এত ঠান্ডা কেন? নয়, তোমাকে একটা ছোট্ট কাজও সঠিকভাবে করতে আসে না। আনিকার তীক্ষ্ণ কণ্ঠস্বর পুরো হল ঘরে প্রতিধ্বনিত হয়ে উঠল। বিক্রম মাথা নিচু করে ধীরে ধীরে বলল, মাফ করুন ম্যাডাম, এক্ষুনি বদলে দিচ্ছি। মাফি? প্রতিবার শুধু এটাই বলো। তোমার তো অবস্থানই এমন যে তোমার কাছ থেকে কেউ কোনো আশা রাখবে। আনিকা তাচ্ছিল্যপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকাল। সে প্রতিদিন বিক্রমকে ছোট করার কোনো সুযোগই ছাড়ত না। কখনো তার দারিদ্র্য নিয়ে উপহাস করত, কখনো তার পোশাক নিয়ে, আর বিক্রম প্রতিবার শুধু চুপচাপ থেকে যেত। বাড়ির অন্যান্য চাকররাও এই দৃশ্য দেখত, কিন্তু কারোর মধ্যেই এত সাহস ছিল না যে আনিকার সামনে কোনো কথা বলে। একদিন আনিকার সখী স্নেহা তার সঙ্গে দেখা করতে এলো। দুজনে ললে বসে গল্প করছিল। আরে আনিকা, তোমার এই চাকরটা সত্যিই খুব অদ্ভুত, সবসময় এত চুপচাপ থাকে কেন? স্নেহা বিক্রমের দিকে ইশারা করে বলল। আনিকা হেসে গেল। আরে ছেড়ে দাও তো, এরা তো এমনই হয়, গরিব হলে মাথা নিচু করেই থাকবে, এদের অবস্থান তো এটাই। বিক্রম কাছেই দাঁড়িয়ে পুরো কথোপকথন শুনছিল, কিন্তু তবুও সে একটি শব্দও বলল না। তার মুখে শুধু একটা হালকা হাসি ফুটে উঠেছিল, যেন এসব কথায় সে অনেক আগেই অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু সেদিন কিছু একটা আলাদা ছিল। সন্ধ্যা নামার পর যখন সবাই নিজের নিজের ঘরে চলে গেল, বিক্রম একা আঙিনায় বসেছিল। তার চোখে হালকা আর্দ্রতা দেখা যাচ্ছিল, কিন্তু মুখে সেই একই শান্ত ভাব। সে আকাশের দিকে তাকিয়েছিল, যেন কারো সঙ্গে কোনো অদৃশ্য প্রতিশ্রুতি করছে। আর একটু অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে, সে নিজের মনে ধীরে ধীরে বলল। ঠিক সেই মুহূর্তে আনিকা সেখানে চলে এলো। সে বিক্রমকে এভাবেই বসে থাকতে দেখে তিরস্কারের সুরে বলল, কি হয়েছে, নিজের কপালকে দোষারোপ করছো নাকি? বিক্রম ধীরে ধীরে তার দিকে তাকাল। না ম্যাডাম, শুধু ভাবছিলাম সময় কত দ্রুত বদলে যায়। আনিকা হাসতে হাসতে বলল, সময় তো তোমার মতো লোকেদের জন্য কখনো বদলায় না বিক্রম। তুমি যেখানে আছো সেখানেই থেকে যাবে, চিরকাল। বিক্রম কোনো উত্তর দিল না, শুধু হালকা হাসির সঙ্গে মাথা নিচু করে নিল। কিন্তু তার অন্তরে সম্পূর্ণ অন্য কিছু ঘটছিল। সেই রাতেই রাজেশ শর্মার হঠাৎ হার্ট অ্যাটাক হল। পুরো বাড়িতে হইচই পড়ে গেল। আনিকা ভয়ে ঘাবড়ে গিয়েছিল। তার পুরো পৃথিবী যেন এক পলকে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। বাবা, আপনার কিছু হবে না, আমি তো আছি, সে কাঁদতে কাঁদতে বলছিল। কিন্তু সেই সংকটময় মুহূর্তে সবার আগে যে পরিস্থিতি সামলাতে এগিয়ে এলো, সে বিক্রম ছিল। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে অ্যাম্বুলেন্সে ফোন করল, ডাক্তারের সঙ্গে কথা বলল এবং রাজেশ শর্মাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করল। ডাক্তার বলল যদি আর একটুও দেরি হতো তাহলে রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে যেত। আনিকা অবাক বিস্ময়ে তাকিয়েছিল। যাকে সে প্রতিদিন অপমান করে আসছিল, সেই আজ তার বাবার জীবন বাঁচানোর কাজে সবার আগে দাঁড়িয়েছিল। কিন্তু তবুও তার মনের অহংকার পুরোপুরি ভেঙে যায়নি। সে শুধু এতটুকু বলল,
তুমি যা করেছ সেটা তো তোমার দায়িত্ব ছিল। বিক্রম শান্ত কণ্ঠে জবাব দিল, জি ম্যাডাম, কাজই তো ছিল। কিন্তু তার চোখে তখনও সেই রহস্যময়তা লুকিয়েছিল, যেন গল্পের শুরু হয়েছে আর আসল সত্য এখনও প্রকাশিত হওয়া বাকি। আগে কি হবে? আনিকার দৃষ্টিভঙ্গি কি বদলাবে? আর বিক্রম আসলে কে? হাসপাতালের সাদা দেওয়ালের মাঝে নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল। মেশিনের বিপ বিপ শব্দ আর ওষুধের তীব্র গন্ধ সেই পরিবেশকে আরও ভারী করে তুলছিল। আনিকা চেয়ারে বসেছিল, তার চোখ দুটো লাল হয়ে গিয়েছিল, কিন্তু মন এখনও পুরোপুরি শান্ত হয়ে উঠতে পারেনি। তার সামনে সেই বিক্রম দাঁড়িয়েছিল, সেই সাধারণ পোশাকে, সেই নত চোখ। কিন্তু আজ কিছু একটা আলাদা ছিল। আজ প্রথমবার আনিকার মনে হল যে যাকে সে সবসময় ছোট করে দেখেছে, সেই সবচেয়ে কঠিন সময়ে তার পাশে অটল হয়ে দাঁড়িয়েছে। ডাক্তার বাইরে এসে বলল, এখন আর কোনো বিপদ নেই, কিন্তু রোগীকে প্রচুর বিশ্রামের প্রয়োজন। আনিকা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে পেছনে ফিরে বিক্রমের দিকে তাকাল। তুমি বাড়ি গিয়ে বিশ্রাম নিতে পারো, সে ধীর কণ্ঠে বলল। বিক্রম শান্ত গলায় উত্তর দিল, যতক্ষণ না সাহেব সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন আমি এখানেই থাকব। আনিকা কয়েক মুহূর্ত চুপ করে রইল। তার বুঝতে পারছিল না কি বলবে। প্রথমবার তার কাছে বিক্রমের উপস্থিতি অদ্ভুত লাগল না, বরং অত্যন্ত প্রয়োজনীয় মনে হল। পরের কয়েকটি দিন হাসপাতালেই কেটে গেল। আনিকা সারাদিন তার বাবার কাছে থাকত, কিন্তু প্রতিটি ছোট বড় প্রয়োজন বিক্রমই সামলাত। ওষুধ আনা, ডাক্তারের সঙ্গে কথা বলা, রিপোর্ট দেখাশোনা করা, সব কিছু। এক রাতে যখন আনিকা অত্যধিক ক্লান্ত হয়ে পড়েছিল, সে চেয়ারেই ঘুমিয়ে পড়ল। বিক্রম চুপচাপ গিয়ে তার গায়ে একটা চাদর বিছিয়ে দিল। আনিকার ঘুম খুব হালকা ছিল। সে চোখ খুলে দেখল বিক্রম তার পাশেই দাঁড়িয়ে আছে। তুমি এখনও জেগে আছো? সে জিজ্ঞাসা করল। আপনার বিশ্রামের দরকার ছিল, বিক্রম শুধু এতটুকু বলল। আনিকা কিছু বলতে পারল না। তার প্রথমবার মনে হল বিক্রম শুধু একজন চাকর নয়, তার মধ্যে আরও অনেক কিছু আছে যা সে এতদিন বুঝতে পারেনি। কিন্তু তার অন্তরের অহংকার তখনও পুরোপুরি নির্মূল হয়নি। কয়েকদিন পর রাজেশ শর্মা বাড়িতে ফিরে এলেন। বাড়িতে আবার আগের মতো রৌনক ফিরে এলো, কিন্তু পরিবেশ আর আগের মতো ছিল না। আনিকা এখন আগের মতো তীব্র কণ্ঠে কথা বলত না, বিশেষ করে বিক্রমের সামনে। এক সন্ধ্যায় আনিকা বারান্দায় দাঁড়িয়েছিল। নিচের বাগানে বিক্রম গাছগুলোতে পানি দিচ্ছিল। সে তাকে মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল। এই মানুষটা এত শান্ত কিভাবে থাকতে পারে, সে মনে মনে ভাবল। ঠিক তখনই তার ফোনে একটা কল এলো, তার ব্যবসায়িক পার্টনারের। আনিকা, কোম্পানিতে খুব বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। আমাদের একজন বড় ক্লায়েন্ট ডিল বাতিল করে দিয়েছে। আনিকার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি? কিন্তু কেন? কিছু আইনি জটিলতা হয়েছে। যদি তাড়াতাড়ি সমাধান না করা যায় তাহলে আমাদের বিপুল ক্ষতি হতে পারে। কল শেষ হতেই আনিকার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে তৎক্ষণাৎ অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিল। অফিসে পৌঁছে সে পুরো টিমকে জরুরি মিটিংয়ে ডাকল, কিন্তু কেউই সঠিক সমাধান দিতে পারছিল না। সবার মুখে চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল। যদি এই ডিল চলে যায় তাহলে কোম্পানির কোটি কোটি টাকার ক্ষতি হবে, একজন ম্যানেজার বলল। আনিকার মাথা তখন একদম কাজ করছিল না। তার বুঝতে পারছিল না কি করা উচিত। ঠিক তখনই তার মনে এক অদ্ভুত চিন্তা এলো। সে বিক্রমকে ফোন করল। বিক্রম, তুমি এখনই অফিসে আসতে পারবে? ফোনের ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা বিরাজ করল। তারপর বিক্রম বলল, জি ম্যাডাম, এখনই আসছি। প্রায় আধ ঘন্টা পর বিক্রম অফিসে পৌঁছে গেল। সবাই তাকে দেখে অবাক হয়ে গেল। একজন চাকর অফিসে কি করছে? আনিকা নিজেও বিভ্রান্ত ছিল যে সে তাকে কেন ডেকেছে। বিক্রম, আমাদের একটা বড় সমস্যা হয়েছে, সে ইতস্তত করে বলল। বিক্রম মনোযোগ দিয়ে তার কথা শুনল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যদি আপনি খারাপ না মনে করেন তাহলে আমি একটা পরামর্শ দিতে পারি। আনিকা মাথা নেড়ে সম্মতি জানাল। বিক্রম অত্যন্ত শান্ত ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে তার কথা রাখল। সে এমন সব কথা বলল যা সেখানে উপস্থিত কোনো পেশাদারের মাথাতেও আসেনি। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। একজন সিনিয়র ম্যানেজার ধীরে ধীরে বলল, এই আইডিয়াটা সত্যি কাজ করতে পারে। আনিকা বিক্রমের দিকে বিস্ময় ভরা চোখে তাকিয়েছিল। তোমার এসব জ্ঞান কিভাবে হয়েছে? সে জিজ্ঞাসা করল। বিক্রম হালকা হাসির সঙ্গে বলল, শুধু একটু পড়াশোনা করেছি ম্যাডাম। আনিকার বিশ্বাস হচ্ছিল না, যাকে সে এতদিন শুধু একজন সাধারণ চাকর ভেবে এসেছে, সেই এত বড় ব্যবসায়িক সংকটের সমাধান দিচ্ছে। পরের কয়েকদিন বিক্রমের দেওয়া পরিকল্পনা অনুসারে কাজ করা হলো, এবং আশ্চর্যজনকভাবে সেই পরিকল্পনা পুরোপুরি সফল হয়ে গেল। ডিল আবার ফিরে এলো, কোম্পানি বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেল। অফিসে সবাই আনন্দে ভরপুর হয়ে উঠল। কিন্তু আনিকার মনে একটা ঝড় বয়ে যাচ্ছিল। সে সেই সন্ধ্যায় বিক্রমকে তার কেবিনে ডেকে পাঠাল। বিক্রম, সত্যি করে বলো তো তুমি আসলে কে?
তার কণ্ঠে এখন আর আদেশের সুর ছিল না, বরং গভীর জিজ্ঞাসা। বিক্রম কয়েক মুহূর্ত চুপ করে রইল। সে আনিকার চোখের দিকে সরাসরি তাকাল। তারপর ধীরে ধীরে বলল, যদি আমি বলি যে আমি সেই যাকে আপনি দেখছেন, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আনিকা গভীর নিঃশ্বাস নিল। না, এখন আমি কোনো কিছু সহজে বিশ্বাস করার জন্য প্রস্তুত নই, কারণ যা আমি এতদিন দেখে এসেছি সেটা হয়তো সত্য ছিল না। ঘরের মধ্যে নীরবতা নেমে এলো। বিক্রম জানালার দিকে তাকাল, যেন কোনো পুরনো স্মৃতি তাকে টেনে নিয়ে যাচ্ছে। কিছু সত্য এমনই হয় ম্যাডাম, যা সময় এলে নিজে থেকেই প্রকাশিত হয়, সে ধীর কণ্ঠে বলল। আনিকা এখন আরও দেশে অস্থির হয়ে পড়েছিল। তার মনে হচ্ছিল বিক্রমের পেছনে কোনো বিশাল রহস্য লুকিয়ে আছে, কিন্তু সেই রহস্য কি তা এখনও অজানা। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, বিক্রম তার ঘরে একা বসেছিল। তার হাতে একটা পুরনো ডায়েরি ছিল। সে সেটা খুলে একটা ছবি বের করল। ছবিতে একটা বড় বাড়ি ছিল এবং তার সামনে একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে। বিক্রমের চোখ দুটো ভিজে উঠল। এখন সময় হয়েছে, সে নিজের মনে বলল। কিন্তু তার জানা ছিল না যে দরজার বাইরে দাঁড়িয়ে আনিকা তার প্রতিটি কথা শুনে ফেলেছে। আনিকার হৃদয়ে জোরে জোরে ধরফর করছিল। এটা আসলে কি লুকিয়ে রেখেছে আমার কাছ থেকে, সে মনে মনে ভাবল। এখন গল্প এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে একদিকে আনিকার অহংকার ধীরে ধীরে ভেঙে পড়ছিল, অন্যদিকে বিক্রমের সত্য প্রকাশিত হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। আগে কি হবে? আনিকা কি সেই সত্য জানতে পারবে? এবং যখন সত্য সামনে আসবে, তখন কি সবকিছু বদলে যাবে? রাত গভীর হয়ে গিয়েছিল। বাড়ির প্রতিটি ঘরে স্তব্ধতা বিরাজ করছিল, কিন্তু আনিকার হৃদয়ে একটা ঝড় বয়ে যাচ্ছিল। সে ধীরে ধীরে বিক্রমের ঘরের দরজা থেকে সরে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। তার পা দুটো ভারী হয়ে উঠেছিল এবং মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, বিক্রম আসলে কে? সেই রাতে তার একদম ঘুম আসেনি। বারবার সেই ছবি, সেই ডায়েরি আর বিক্রমের ধীর কণ্ঠস্বর তার কানে বাজছিল। এখন সময় হয়েছে। সে পাশ ফিরে শুয়েছিল, কিন্তু তার মনের অস্থিরতা কিছুতেই কমছিল না। সকালের প্রথম আলো ফুটতেই বাড়িতে স্বাভাবিক হইচই শুরু হয়ে গেল, কিন্তু আনিকার চোখের নিচে কালো দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। সে সোজা ডাইনিং টেবিলে চলে এলো, যেখানে রাজেশ শর্মা খবরের কাগজ পড়ছিলেন এবং বিক্রম সবসময়ের মতো চুপচাপ নাস্তা পরিবেশন করছিল। আনিকার দৃষ্টি বারবার বিক্রমের ওপর আটকে যাচ্ছিল। আজ তার চোখে অহংকার ছিল না, বরং গভীর জিজ্ঞাসা আর অস্থিরতা। হঠাৎ সে বলে উঠল, বিক্রম, তুমি আজ আমার সঙ্গে অফিসে যাবে। রাজেশ শর্মা অবাক হয়ে তার দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। বিক্রম শুধু মাথা নিচু করে বলল, জি ম্যাডাম। অফিসে পৌঁছানোর পর আনিকা তার কেবিনের দরজা বন্ধ করে দিল এবং স্টাফদের বাইরে চলে যেতে বলল। এখন ঘরে শুধু সে আর বিক্রম ছিল। কয়েক মুহূর্ত দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছিল। তারপর আনিকা সরাসরি বলল, এখন আর কোনো মিথ্যা বলো না বিক্রম, তুমি শুধু একজন চাকর নাও। বিক্রম তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। আনিকা গভীর নিঃশ্বাস নিল। আমি কাল রাতে সব শুনে ফেলেছি, তোমার কথা, সেই ডায়েরি। বিক্রমের চোখে হালকা একটা চকচকে ভাব এলো, যেন তার আগে থেকেই আন্দাজ ছিল যে এমনটা হবে। তাহলে আপনি সত্য জানতে চান? সে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করল। হ্যাঁ, এখন আমাকে সত্য জানতেই হবে, আনিকা দৃঢ় কণ্ঠে বলল। ঘরে আবার কয়েক সেকেন্ডের স্তব্ধতা নেমে এলো। তারপর বিক্রম ধীরে ধীরে বলতে শুরু করল, আমার নাম শুধু বিক্রম নয়, আমার পুরো নাম বিক্রম সিংহানিয়া। আনিকার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল। সিংহানিয়া? সেই সিংহানিয়া গ্রুপ? তার গলা কেঁপে গেল। বিক্রম মাথা নেড়ে বলল, হ্যাঁ, সেই, যা একসময় এই শহরের সবচেয়ে বড় কোম্পানি ছিল। আনিকার বিশ্বাস হচ্ছিল না, কিন্তু সেই কোম্পানি তো বহু বছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল। বিক্রমের চোখে যন্ত্রণা ফুটে উঠল। বন্ধ হয়নি, তাকে জোর করে বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন আনিকা পুরোপুরি মনোযোগ দিয়ে তার প্রতিটি কথা শুনছিল। আমার বাবা সেই কোম্পানির মালিক ছিলেন, অত্যন্ত সৎ মানুষ ছিলেন, কিন্তু পৃথিবী ততটা সরল নয় যতটা তিনি ভেবেছিলেন। তাকে তারই পার্টনাররা বিশ্বাসঘাতকতা করে একদিনে সব কিছু কেড়ে নিয়েছিল। আনিকার শ্বাস দ্রুত হয়ে উঠল। তারপর আমরা সবকিছু হারিয়ে ফেললাম। বিক্রম ধীর কণ্ঠে বলল, নাম, সম্মান, অর্থ, পরিচয়, সবকিছু। ঘরের পরিবেশ ভারী হয়ে উঠল। আর তোমার বাবা? বিক্রম আনিকার চোখের দিকে তাকিয়ে বলল, তিনিও সেই বিশ্বাসঘাতকদের একজন ছিলেন। আনিকা যেন পাথর হয়ে গেল।
না, এটা সত্য হতে পারে না। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। বিক্রম শান্ত কণ্ঠে বলল, সত্য সবসময় তিক্ত হয় ম্যাডাম। আনিকার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। তাহলে তুমি এখানে প্রতিশোধ নিতে এসেছিলে? বিক্রম কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর বলল, হ্যাঁ, শুরুতে আমার উদ্দেশ্য ছিল এটাই। আমি এই বাড়িতে চাকর হয়ে এসেছিলাম, যাতে সবকিছু কাছ থেকে দেখতে পারি আর একদিন সব ফিরিয়ে নিতে পারি। আনিকার হাত কাঁপতে শুরু করল। তাহলে এসব যা তুমি করেছ আমার সাহায্য, বাবার জীবন বাঁচানো? বিক্রম তাৎক্ষণিক বলল, সেটা প্রতিশোধের অংশ ছিল না, সেটা ছিল শুধু মানবতা। আনিকার চোখ থেকে অশ্রু অবিরাম ঝরছিল। আমি তোমাকে সবসময় ছোট করে দেখেছি, তোমার অপমান করেছি, আর তোমাকে সত্য জানা ছিল না। বিক্রম শান্ত কণ্ঠে বলল, কিন্তু এখন তো জানা আছে। আনিকার গলা ভেঙে গেল। কয়েক মুহূর্ত দুজনে চুপচাপ রইল। ঘরে শুধু তাদের শ্বাস-প্রশ্বাসের শব্দ গুঞ্জন তুলছিল। তারপর আনিকা ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, এখন তুমি কি করবে? বিক্রম গভীর নিঃশ্বাস নিয়ে জানালার দিকে তাকিয়ে বলল, এখন সত্য সবার সামনে আসবে। আনিকার হৃদয়ে জোরে ধরফর করতে লাগল। মানে তুমি সবাইকে বলে দেবে? হ্যাঁ, বিক্রম স্পষ্ট শব্দে বলল, যা হয়েছিল সেটা সবার সামনে আসবে। আনিকার মুখের রং একদম উড়ে গেল। যদি এমন হয় তাহলে বাবার সবকিছু হারিয়ে ফেলবেন। বিক্রম তার দিকে তাকাল, যেমন আমরা হারিয়েছিলাম। এটা শুনে আনিকা পুরোপুরি ভেঙে পড়ল। সে ধীরে ধীরে বলল, প্লিজ বিক্রম, এমনটা করো না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। বাবার ভুলের শাস্তি তাকে দিও না। এখন প্রথমবার আনিকা বিক্রমের সামনে মাথা নিচু করে দাঁড়াল। বিক্রম তাকে দেখছিল, এই সেই মেয়ে যে কখনো তাকে মানুষ বলেও মনে করত না, আর আজ সেই তার সামনে হাত জোর করে ক্ষমা চাইছে। তার অন্তরে এক অদ্ভুত দ্বন্দ্ব চলছিল, প্রতিশোধ নাকি মানবতা। কয়েক মুহূর্তের নীরবতার পর বিক্রম বলল, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আনিকার শ্বাস থেমে গেল। কাল সব কিছু বদলে যাবে। এতটুকু বলে বিক্রম সেখান থেকে চলে গেল। আনিকা সেখানেই দাঁড়িয়ে রইল, ভাঙা ভাঙা, ভয়ার্থ আর অপেক্ষায় ডুবে। তার জানা ছিল না যে পরের দিন তার জন্য কি অপেক্ষা করছে। সবকিছু হারিয়ে ফেলার ভয় নাকি সবকিছু বদলে দেওয়া সত্য। পরের সকালে বাড়ির পরিবেশ আগের মতো ছিল না। বাইরে সবকিছু স্বাভাবিক দেখাচ্ছিল, কিন্তু ভেতরে ভেতরে সবকিছু পুরোপুরি বদলে গিয়েছিল। আনিকা পুরো রাত ঘুমাতে পারেনি। তার চোখে ভয়, অনুতাপ আর অস্থিরতা স্পষ্ট হয়ে উঠেছিল। সে তাড়াতাড়ি উঠে সোজা তার বাবার ঘরে চলে গেল। রাজেশ শর্মা বিছানায় বসে চা খাচ্ছিলেন। আনিকা তার পাশে বসে পড়ল। কয়েক মুহূর্ত সে কিছু বলতেই পারল না। তারপর ধীরে ধীরে বলল, বাবা, আমার আপনাকে কিছু জিজ্ঞাসা করার আছে। রাজেশ শর্মা তার দিকে তাকালেন। কি হয়েছে মা, তুমি এত বিচলিত কেন? আনিকার গলা কেঁপে গেল। আপনি কি কখনো কারোর সঙ্গে অন্যায় করেছেন? ব্যবসায় কাউকে ঠকিয়েছেন? রাজেশ শর্মার হাত থেমে গেল। তাদের মুখের রং বদলে গেল। তারা চোখ সরিয়ে নিলেন। কয়েক সেকেন্ড নীরবতার পর তারা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, প্রত্যেক মানুষ তার জীবনে কিছু ভুল সিদ্ধান্ত নেয় আনিকা, কিন্তু তুমি হঠাৎ সব কেন জিজ্ঞাসা করছ? এখন আনিকার বিশ্বাস হয়ে গেল। তার চোখে অশ্রু এসে গেল। বাবা, বিক্রম আসলে কে আপনি জানেন? সে ধীর কণ্ঠে জিজ্ঞাসা করল। রাজেশ শর্মা হঠাৎ চমকে উঠলেন। বিক্রম? সে তো আমাদের চাকর। আনিকা মাথা নেড়ে বলল, না বাবা, সে বিক্রম সিংঘানিয়া। এটা শুনতেই রাজেশ শর্মার হাত থেকে কাপ পড়ে গেল। চা মেঝেতে ছড়িয়ে পড়ল, কিন্তু তাদের এর হুঁশও ছিল না। তাদের চোখে স্পষ্ট ভয় দেখা যাচ্ছিল। এটা এটা কিভাবে সম্ভব? তারা বিড়বিড় করে বললেন। আনিকা কাঁদতে কাঁদতে বলল, সে সব জানে বাবা, সব কিছু। আর আজ সে সেই সত্য সবার সামনে প্রকাশ করতে যাচ্ছে। রাজেশ শর্মা চেয়ারে বসে পড়লেন। তাদের মুখ একদম ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম সেই ঘটনা কখনো বেরিয়ে আসবে না। তারা ভারী কণ্ঠে বললেন। আনিকা এখন সম্পূর্ণ ভেঙে পড়েছিল। বাবা, আপনি এমনটা কেন করলেন? রাজেশ শর্মার চোখে অনুতাপ ঝলকাচ্ছিল। আমি লোভের বশে পড়ে গিয়েছিলাম আনিকা। মনে হয়েছিল এতে আমাদের ব্যবসা আরও বড় হয়ে যাবে, কিন্তু আমি একটা পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছি। ঘরে গভীর স্তব্ধতা নেমে এলো। ঠিক সেই সময় বাইরে থেকে গলা ভেসে এলো, ম্যাডাম, বিক্রম সাহেব আপনাকে ডাকছেন। আনিকা আর রাজেশ দুজন একে অপরের দিকে তাকালেন। সময় এসে গিয়েছিল।
কিছুক্ষণ পর বাড়ির বড় হলঘরে সবাই জড়ো হয়েছিল। কয়েকজন ব্যবসায়িক পার্টনার, আইনজীবী এবং মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আনিকার হৃদয়ে জোরে জোরে ধরফর করছিল। বিক্রম সামনে দাঁড়িয়েছিল, কিন্তু আজ সে আগের মতো লাগছিল না। তার চোখে দৃঢ় আত্মবিশ্বাস ছিল, মুখে গম্ভীরতা, আর নীরবতায় এক অদ্ভুত শক্তি। সে সামনে এগিয়ে এসে সবার দিকে তাকালো। আজ আমি আপনাদের সবাইকে একটা সত্য বলতে চাই। তার কণ্ঠস্বর পুরো হলঘরে প্রতিধ্বনিত হয়ে উঠল। আনিকা তার চোখ বন্ধ করে নিল। রাজেশ শর্মা মাথা নিচু করে নিলেন। বিক্রম এগিয়ে বলল, বহু বছর আগে একটা কোম্পানি ছিল, সিংহানিয়া গ্রুপ, যাকে তারই পার্টনাররা বিশ্বাসঘাতকতা করে ধ্বংস করে দিয়েছিল। লোকজন নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে লাগল। বিক্রম রাজেশ শর্মার দিকে তাকিয়ে বলল, এবং সেই পার্টনারদের একজন আজও এখানে উপস্থিত আছেন। হলঘরে পিন-পতন নীরবতা নেমে এলো। আনিকার অশ্রু থামছিল না। বিক্রম কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে বলল, কিন্তু আজ আমি প্রতিশোধ নিতে আসিনি। সবাই অবাক হয়ে গেল। আনিকা ধীরে ধীরে চোখ খুলল। বিক্রম এগিয়ে বলল, আমি সত্য প্রকাশ করতেই এসেছিলাম, কিন্তু আমি সিদ্ধান্ত বদলে ফেলেছি। রাজেশ শর্মা অবাক হয়ে তার দিকে তাকালেন, কারণ প্রতিশোধ নিলে যা হারিয়েছে তা ফিরে পাওয়া যায় না, কিন্তু ক্ষমা করলে হয়তো কারো জীবন বেঁচে যেতে পারে। আনিকার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। বিক্রম সোজা রাজেশ শর্মার দিকে তাকিয়ে বলল, আপনার থেকে ভুল হয়েছিল, খুব বড় ভুল, কিন্তু যদি আপনি সত্যি অনুতপ্ত হয়ে থাকেন তাহলে আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি। পুরো হলঘর নীরব হয়ে গেল। রাজেশ শর্মার চোখ থেকে অশ্রু বেরিয়ে এলো। তিনি ধীরে ধীরে বিক্রমের কাছে এসে তার সামনে হাত জোড় করে দাঁড়ালেন। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি তোমার সঙ্গে অমানবিক অন্যায় করেছি। বিক্রম তাদের হাত ধরে নিল। ভুল স্বীকার করাই সবচেয়ে বড় শাস্তি। আনিকা এসব দেখে কেঁদে ফেলল। সে দৌড়ে বিক্রমের কাছে এসে বলল, আমিও তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাকে কখনো মানুষ বলে মনে করিনি, আমাকে ক্ষমা করে দাও। বিক্রম তার দিকে তাকালো। তার চোখে এখন কোনো রাগ ছিল না। আপনি বদলে গেছেন, এটাই যথেষ্ট, সে হালকা হাসির সঙ্গে বলল। আনিকা কাঁদতে কাঁদতে হেসে উঠল। সেই দিনের পর সবকিছু বদলে গেল। রাজেশ শর্মা তার পুরনো ভুলগুলো সংশোধন করা শুরু করলেন। তিনি অনেক মানুষের সাহায্য করলেন, যাদের সঙ্গে তিনি কখনো অন্যায় করেছিলেন। আর আনিকা, সে আর আগের আনিকা ছিল না। এখন তার মধ্যে অহংকার ছিল না, বরং গভীর বোঝাপড়া ছিল, সম্মান ছিল, এবং বিক্রম, যাকে সে কখনো পায়ের তলার ধুলো ভেবেছিল, সেই এখন তার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছিল। দুজনের মধ্যে এক নতুন সম্পর্কের শুরু হলো, সম্মানের, বিশ্বাসের এবং হয়তো ভালোবাসারও, কারণ সময় শিখিয়ে দিয়েছিল সম্পর্ক টাকায় হয় না, হৃদয় হয়, আর মানুষের আসল পরিচয় তার অবস্থান নয়, তার হৃদয় হয়।